আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজি। আজকে আপনাদের সাথে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সেরিব্রাল পালসি সম্পর্কে আমরা কিন্তু কম বেশি অনেকেই জানি। সেরিব্রাল পালসি শিশুর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আজকে তাই কথা বলবো। সেরিব্রাল পালসি আর অন্য 10টা শিশুর মতোই তাদের খাদ্য চাহিদা থাকে। অন্য শিশুর যেমন বেড়ে ওঠার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি চাহিদা এবং সুষম খাদ্য ব্যবস্থাপনা, তেমনি সেরিব্রাল পালসি শিশুর প্রয়োজন বাড়তি যত্ন ও বাড়তি পুষ্টি চাহিদা। কিছু বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যখন একটা সেরিব্রাল পালসি শিশুর খাদ্য ব্যবস্থাপনা করব, তখন কিন্তু শুধুমাত্র পুষ্টি চাহিদা নির্বাচন না, পাশাপাশি একজন ডায়েটিশিয়ানের পাশাপাশি যেহেতু আমি একজন স্পেশাল এডুকেটর, তাই আমাকে আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন একটা সেরিব্রাল পালসি শিশুর যদি নেক কন্ট্রোল থাকছে না, তাই তার পজিশনিংটা আমাদেরকে মেনটেন করতে হবে। সঠিক পোস্টারে বসিয়ে শিশুকে খাবার খাওয়াতে হবে। শুয়ে বা একদম আধা শোয়া করে বসিয়ে খাবার খাওয়া কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ থাকবে। চেষ্টা করবেন শিশুকে অবশ্যই একটা সঠিক পোস্টার এবং সিটিংয়ে বসে তাকে খাবার খাওয়ানোর জন্য। যেহেতু ফিজিক্যালি চ্যালেঞ্জড শিশু, তার খাবারটা তার মুখে দেওয়ার সময় অনেক ধরনের চ্যালেঞ্জ তাকে ফেস করতে হয়, এবং সেই খাবারটা যখন সে চাবানো থেকে গিলানো থেকে শুরু করে তার শরীরের ভেতরে প্রবেশ করে, সেই পর্যন্ত কিন্তু একটা চ্যালেঞ্জ সে ফেস করে। তাই এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার আসি খাবারের দিকটা। কেমন খাবার আমরা নির্বাচন করব? অবশ্যই সেরিব্রাল পালসি শিশুর খাদ্য নির্বাচন করতে হবে অর্ধ শক্ত এবং তরল এই ধরনের খাবারগুলোকে। পুরোপুরি প্রথমেই কোনো শক্ত খাবার দেওয়া যাবে না। যদি শিশু সঠিকভাবে চাবাতে গিলাতে এবং খেতে পারে, এই ধরনের শিশুকে শক্ত খাবার দেওয়া যেতে পারে। আর বেশিরভাগ সেরিব্রাল পালসি শিশুরই খাবার গিলতে, চাবাতে, সোয়ালুইং, চিউইং বা সে খাবারটাকে গলাধকরণ যেটাকে আমরা বলছি, এগুলো করতে অনেক সমস্যা থাকে। তাই এই সব শিশুর ক্ষেত্রে অবশ্যই খাদ্য নির্বাচনে খুবই সতর্ক থাকতে হবে। উচ্চ ক্যালোরি বহুল খাবারগুলোকে খাদ্য তালিকায় রাখতে হবে, যে খাবারে অল্পতে অধিক পুষ্টি সে পেতে পারে। যেমন আমি যদি তাকে শুধু ডিম দিতে চাই, সে ডিমটা না দিয়ে ডিম দুধ মিক্স করে কোনো তাকে পিঠা তৈরি করে দেওয়া বা কোনো পায়েস তৈরি করে দাও, তখন কিন্তু সেটা আরও বেশি ক্যালোরি বহুল হবে। যদি শিশু ওভারওয়েট না হয়, নর্মালি সেরিব্রাল পালসি শিশুর মধ্যে ওভারওয়েট হওয়ার টেন্ডেন্সি খুবই কম, তাহলে এই ধরনের খাবারগুলো সে সুন্দরভাবে খেতে পারবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, হাই ফাইবার। যেসব খাবারগুলোতে প্রচুর পরিমাণে আঁশ এবং ফাইবার আছে, সেই খাবারগুলোকে নির্বাচন করতে হবে। তবে এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের হজমের সমস্যা করতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে। এই ধরনের খাবারগুলোকে যত দ্রুত সম্ভব অ্যাভয়েড করতে হবে। যেহেতু তাদের এমনিতেও হজম প্রক্রিয়াটা দুর্বল থাকে এই শিশুদের, ফিজিক্যালি চ্যালেঞ্জড বিধায়, তাই হজমের সমস্যা হতে পারে। এমন খাবারগুলোকে খাদ্য তালিকায় না রাখাটাই ভালো। এরপর যদি আমি বলি খাবারটাতে ওর কেমন ধরনের ডায়েট ওদের হবে। অনেকে বলে যে কিটোজেনিক ডায়েট বা ফ্যাট যেখানে একটু বেশি থাকে, এই ধরনের ডায়েটগুলো সেরিব্রাল পালসি শিশুর জন্য বেস্ট। আসলে এগুলো নিয়ে এখনও রিসার্চ চলছে। ফ্যাট সাবস্টেন্স বেশি থাকলে সেই শিশুর জন্য এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, কথাটা সত্যি যে ফ্যাটি ফুড আমাদের সেরিব্রাল পালসি শিশুদের যেহেতু খিঁচুনি হয় আপনার, সেই জন্য দেখা যায় যে ফ্যাট জাতীয় খাবারগুলো তাদের জন্য ভালো। কিন্তু তার মানে এই না যে আমি তাদেরকে কিটোজেনিক ডায়েটের দিকে নিয়ে যাব। অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়েই কিন্তু আমরা এটা দেখব যে সেরিব্রাল পালসি শিশুর খাবার খাবে কি না। এবার আসি উচ্চ ভিটামিন এবং মিনারেলসের ব্যাপারটা। যেসব খাবারগুলোতে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, যেমন মুরগির মাংস, মুরগির ডিম, এগুলোতে জিঙ্কের ভালো উৎস। যারা গরুর মাংস বাচ্চাদেরকে মাসে একবার দেয়া, কলিজা আয়রনের উৎস, কচু শাক, ডাঁটা শাক, লাল শাক, এগুলো খুব ভালো। আবার সোডিয়ামের জন্য আমরা দিতে পারি তাদেরকে পাবদা মাছ, তারপরে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছগুলো তাদের খাদ্য তালিকায় আমরা রাখতে পারি। এই ধরনের খাবারগুলো খাওয়ানো যেতে পারে। আর আমি একটু আগে যেহেতু বারবার মেনশন করছিলাম যে যেহেতু আমাদের খাবার সোয়ালিং এবং চিউইংয়ে প্রবলেম থাকে, সেক্ষেত্রে বাচ্চাদের খাবারটা হতে হবে একদমই ক্যালোরি বহুল একটা খাবার। প্লাস যেহেতু অনেক সময় যে মারা দেখা যায় যে তরল খাবার খাওয়াচ্ছেন, ইজিলি চলে যাচ্ছে খাবারটা, তাই মারা তরল খাবার খাওয়াচ্ছেন। এই সময় দেখা যায় যে এই লিকুইড খাবারগুলোতে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি বেড়ে যায়, এবং তখন ওখানে ভিটামিন এবং মিনারেলসের চাহিদাটা কমে যাচ্ছে। এইভাবে ঘাটতি হতে হতে একসময় সিভিয়ার পর্যায়ে চলে যায়। তাই যদি উচ্চ ক্যালসিয়াম, উচ্চ জিঙ্ক বা ভিটামিন মিনারেলসগুলো দেওয়া যেতে না পারে, তাহলে কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যাগুলো হতে পারে। তাই এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনীয় ডাক্তার এবং ডায়েটিশিয়ানের সাথে কথা বলে সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে। এতে গেলাম ক্যালোরি এবং প্রোটিন এবং তার চাহিদাগুলো। এবার আসি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা খাবারের বৈচিত্র্য রাখা। বেশিরভাগ সেরিব্রাল পালসি শিশুর মধ্যে বমির একটা টেন্ডেন্সি থাকে,
তো অনেকে মনে করে থাকেন যে বমি হচ্ছে তার মানে খেতে চাচ্ছে না বা বিরক্ত লাগছে বা অনেক বেশি খাওয়া হয়ে গেছে। অনেক সময় একই রকম খাবার একই জিনিস প্রতিদিন দিলে আমরাও কিন্তু বিরক্ত হয়ে যাই, আর ওদের ক্ষেত্রে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু শিশু ওরা এক্সপ্রেস করতে পারছে না অনেক কিছু, তো সেই ক্ষেত্রে ওদের খাবারে বৈচিত্র্য রাখতে হবে। প্রতিদিন ডাল মাছ পছন্দ করে, তাই ডাল মাছ দিলাম, কোনোদিন মাছ, কোনোদিন মাংস, কোনোদিন ডিম, কোনোদিন সবুজ শাকসবজি, কখনো হলুদ শাকসবজি, কমলা শাকসবজি বা হচ্ছে গাজর দিয়ে আমরা অনেক সময় তাকে ভাত বা ডিম একটু ফ্রাইড করে দিতে পারি, এগুলো অনেক বেশি টেস্টি লাগবে। আবার যদি একটু সেমি সলিডের দিকে যাই তাহলে হচ্ছে একটু পায়েস করে দেওয়া যেতে পারে। একেবারে লিকুইড খাবারগুলো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে না দেওয়ার জন্য। যদি দেখেন যে একেবারেই চিবাতে পারছে না, গিলতে পারছে না, ওর অনেকটা বেশি ওর ফিজিক্যালি চ্যালেঞ্জড, সেক্ষেত্রে আপনার লিকুইডটা দিতে পারেন। বাট আদারওয়াইজ লিকুইডটা দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যে সবসময় আমরা লিকুইড খাবারটা দিব না, কারণ চিউইংয়ের কিছু ব্যাপার থাকে, ওরাল মোটল এক্সারসাইজের কিছু ব্যাপার থাকে। তো যদি সবসময় আমরা লিকুইড খাবারগুলোকে দিতে থাকি তাহলে তার চিউইং কন্ট্রোলটা কমে আসবে। আমরা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে খাবারের ধরন বা প্রক্রিয়াটা কেমন হবে, যে কীভাবে আমরা তাদেরকে খাবারটা দিব। প্রথমে যে কোনো শিক্ষার্থী বা শিশুকে বা যে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ শিশুকেই হোক না কেন খাবার সাথে ইন্ট্রোডিউস করতে হবে যে আমরা তাকে কী খাবারটা দিচ্ছি, চেক করতে হবে। প্রথমে তাকে খাবার দিয়ে দিলাম না, প্রথমে তাকে একটু জিভে দিয়ে টেস্ট করাতে হবে যে সে খাবারটা খেতে চাচ্ছে কি না, এরপর তাকে খাবারটা দেয়া। এভাবেই গ্রাজুয়ালি তাকে খাবারে অভ্যস্ত করা। এবং অবশ্যই খাবার খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে পুরোপুরি আমরা চামচ বা খাবারটা একদম এইভাবে দিয়ে দিব না, তাহলে ওরা দেখা যায় যখন চাবাতে পারছে না তখন গিলে ফেলে। তো গিলে ফেলতে গেলে গলায় আটকে যেয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা চেষ্টা করব যে যখন খাবারটা খাওয়াবো দাঁতের মাঝখানে একটু মুখটা হা করে তখন হচ্ছে খাবারটা দিয়ে দেওয়ার জন্য দাঁতের ফাঁকে, যাতে একটু হলেও চিউইংয়ের প্র্যাকটিসটা থাকে। আর যাদের সেরিব্রাল পালসি ইস্যু, যাদের নেক কন্ট্রোল থাকছে না, তাদের তো আমরা পজিশন মেনটেন করে বসাবো। এবং নেক কন্ট্রোল যদি না থাকে তখন আমরা তাকে ঠিক খাবারটা এইভাবে দিয়ে পেছন থেকে যখন আমরা একটু এভাবে সাপোর্ট দিয়ে খাবারটা দেওয়ার পরে আমরা এভাবে একটু প্রেশার দিব, তাহলে হবে কি খাবারটা তার ঠিকঠাকভাবে যে খাবারের যে সোয়েলিং চুইংয়ের পার্টগুলো আছে সেগুলো কমপ্লিট করে খাবারটি আস্তে আস্তে সে হজম করতে সহায়তা করবে। এবং যে কোনো খাবার খাওয়ার পরে কিছুক্ষণ তাকে দাঁড় করিয়ে রাখা বা সঠিক পজিশনে কিছুক্ষণ বসিয়ে রাখা, খাবারের পরপরই শিশুদেরকে যেন শোয়ানো না হয়, তাহলে হজমে সমস্যা হতে পারে বা খাবারটা বমি হয়ে বেরোতে পারে বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু তথ্য দেওয়া যায় সেরিব্রাল পালসি ইস্যুর খাদ্য ব্যবস্থাপনার মধ্যে। আশা করছি যারা আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, তারা একটু হলেও উপকৃত হবেন। আমাদের এই ওয়ার্ল্ড সেরিব্রাল পালসি ডে সারা বিশ্বে প্রচুর সেরিব্রাল পালসি মানুষ রয়েছে, ব্যক্তি রয়েছে, শিশু রয়েছে, সবাইকে আমার তরফ থেকে শুভকামনা রইল। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয়, এই দিবসটির প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে আমিও আছি, আমিও আমার কথা বলবো। হ্যাঁ, চলুন আমরা সবাই মিলে পাশে দাঁড়াই ঠিক সেরিব্রাল পালসি শিশুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি।